ধমক দিয়ে বলল, চুপ, বড্ড বেশি কথা বলো। আমি কিছু বলেছি? হিয়া শ্রাবণের সামনে দাঁড়িয়ে একটা করে কথা বলছে আর একবার করে সরি যোগ করে দিচ্ছে। 15 থেকে 20 বারের ওপরে সরি বলে ফেলেছে। শ্রাবণের খুব হাসি পাচ্ছে। কোথায় ভালো করে কথা বলবে, আর এই ম্যাডাম তো সরি ছাড়া কোনো কথাই বলছে না। শ্রাবণ একটা ধমক দেওয়ার পরেও সরি বলেই যাচ্ছে। হিয়া মনে করেছে ও অনেক বড় অপরাধ করে ফেলেছে। এদিকে সাবিয়া চৌধুরী হাসছেন ছেলের কাজে। এখন বুঝতে পারছেন কেন শ্রাবণ বাড়ি ছেড়ে ওই জায়গায় আছে। নিশ্চয়ই মেয়েটার জন্যই। আরেকটা কথা মানতে হবে, ছেলের চয়েস আছে। এও বুঝতে পারছেন এই মেয়ের জন্যই রিয়াকে বিয়ে করতে নারাজ। তৌকির চৌধুরী সিঁড়ি বেয়ে নিচে নামলেন। সাবিয়া চৌধুরীকে হাসতে দেখে বললেন, কি ব্যাপার, একা একা হাসছো কেন? আমাকেও একটু বলো, আমিও তোমার সাথে হাসি। বলো তো, শ্রাবণ বাড়ি ছেড়ে অন্য জায়গায় কেন আছে? তৌকির চৌধুরী বসে বললেন, বললো তো কাজে গেছে। কাজ না ছাই, তোমার ছেলে বউ আনতে গেছে। হোয়াট, কি বলছো এসব? আমি নিজের চোখে দেখেছি। একটু আগে ওকে ভিডিও কল দিয়েছিলাম, সেখানে দেখি একটা মেয়ে পেছন থেকে এসে ওর চোখ দুটো ধরলো। মেয়েটা হয়তো খেয়াল করেনি আমাকে, তবে যখন খেয়াল করলো তখনই সরে গেল। আর তোমার ছেলে লজ্জা পেয়ে বলল, পরে কথা হবে, বাই। বাবা, ছেলে তো দেখি আমাদের থেকে একটু বেশি এগিয়ে। জানো, মেয়েটা খুব ভালো দেখতে, দুজনকে মানাবে। আর আমার ছেলের চয়েস মারাত্মক। তাহলে তো ভালোই হলো। আর একটা খবর শুনেছ? কি? মনিরের ছেলে মিরাজ আসছে ঈদের পরের দিন। আই এম শিওর যে এই কথা শ্রাবণের কাছে পৌঁছে গেছে। ও তো ঠিক থাকবে না, কিছু না কিছু করবেই। মিরাজ সত্যি আসছে নাকি? কতদিনই বা শ্রাবণের ভয়ে ফ্যামিলি ছেড়ে থাকবে? সাবিয়া চৌধুরী বললেন, তাও ঠিক কথা। তবে যদিও এবার কিছু করে আমি বসে থাকবো না। একটা মেয়ের জন্য ও আমার ছেলেকে কি রকম করে মেরেছিল সেটা ভুলে যায়নি। শুধু মিরাজের মায়ের দিকে তাকিয়ে কোনো ঝামেলা করলাম না। তৌকির চৌধুরী বললেন, ওই কথা মাথায় এলেই কিচ্ছু ভালো লাগে না। শ্রাবণও সেই সুযোগেই রয়েছে। তুমি যত তাড়াতাড়ি পারো ছেলেকে বাড়িতে নিয়ে এসো। আর যাই হোক, এবার আর কোনো রক্তারক্তি দেখতে চাই না। আমি কি করে ওকে আনবো? বলো যে বিয়ে করে বউ নিয়ে আসতে। সাবিহা চৌধুরী দাঁত চেপে বললেন, তোমার মাথা ঠিক আছে? ও একা কি করে মেয়ের বাড়িতে কথা বলবে? আমাদের সম্বন্ধ নিয়ে যেতে হবে। আমাদেরই তো যেতে হবে। কবে যাবে? কালকে সময় আছে, কালকে দেখতে যাব। পরের দিন ঈদ। ঈদের দিন তো আর এসব হবে না। আর ঈদের পরের দিনই তুলে নিয়ে আসবো। শ্রাবণও চলে আসবে। আর ওকে এই কয়েকটা দিন বাড়িতেই রাখতে হবে। মিরাজ এলে ওর মাথা ঠিক থাকবে না। বেশ, তবে তাই করা যাক। তুমি বিয়ের তোড়জোড় শুরু করো, কালকেই যাব ওই মেয়ের বাড়ি। হিয়া যখন নিজেই শান্ত হলো তখন শ্রাবণ বলল, বৌজান, তুমি কি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলে? হিয়া কাঁদো কাঁদো মুখ নিয়ে মাথা নাড়িয়ে বলল, না, শুধু চোখে ধরতে চেয়েছিলাম। শ্রাবণ বাঁকা হেসে বলল, তা না হয় বুঝলাম। তাহলে এখন যে আমার আম্মু তোমাকে দেখে নিল, এখন তুমি কোথায় পালাবে? কেন, আপনার মা কি আমাকে মারবে নাকি? শ্রাবণ দাঁত চেপে বলল, মারবে কেন? তোমার মাথায় কি পজিটিভ চিন্তা আসে না? তাহলে কি করবে? আদর করে বউ বানিয়ে নিয়ে যাবে। ও, শুধু ও? খুশি লাগছে না নাকি? খুশি লাগুক আর না লাগুক, কালকে দেখতে আসতে বলবো, রেডি হয়ে থেকো। হিয়া ভয়ার তো চোখে তাকিয়ে বলল, কালকেই? আচ্ছা, উনি কি রাগী? তবে তোমার প্রতি রাগ করবে না। যদি রাগ করতো তাহলে এতক্ষণে 1000 বার কল দিত। হিয়া স্বস্তির শ্বাস ছেড়ে বলে উঠলো, ও আচ্ছা, এখন যাও, আমি কাজ করব। ঠিক আছে। হিয়া চলে আসার জন্য পা বাড়ালো। পেছন থেকে শ্রাবণ বলল, যা কান্নাকাটি করার আজই করে শেষ করো, পরে কিন্তু কাঁদতে দেব না। হিয়া মাথা নাড়িয়ে চলে এলো। নিজেই নিজেকে বকতে বকতে ফ্ল্যাটে এলো। সেই যে শুরু থেকেই ফেসেই যাচ্ছে, এর কোনো উন্নতি হচ্ছে না। আজ ভালো মনে করে শ্রাবণের চোখ ধরতে গেল। মনে করেছিল ভালোবাসার কথাটা বলেই দেবে, এরপরে ওদেরও প্রেম হবে। কিন্তু কি হলো? উল্টো শ্রাবণের মা দেখে নিল। এবার নাকি কালকে দেখতে আসবে। হিয়া বিড়বিড় করে বলল, কি রে ভাই, কয়েকটা দিন পরে আসলে কি হতো? এখন বাড়িতে কি বলবো? নিশ্চয়ই বলবে রিলেশন করেছি। আমার আর এসব ভাবতে ভালো লাগছে না। আল্লাহ, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। শ্রাবণ চেয়ারে বসে তার মাকে কল দিল। সাবিহা চৌধুরী ফোন নিয়ে বসেছিলেন। তিনি কল ধরে শ্রাবণকে কিছু বলতে না দিয়ে বললেন, তাহলে কবে আসবো? আমরা ঠিক করলাম কালকেই যাব। আমিও ঠিক করেছি কালকে। আমার কাছে সময় নেই। ঠিক আছে, লোকেশন দিয়ে দিও। আরে আম্মু শোনো, বলো। আম্মু, কালকে এসে হিয়াকে মানে পাত্রীকে কোনো কঠিন কিছু জিজ্ঞাসা করো না। আমি আর কি জিজ্ঞাসা করব, যেখানে আমার ছেলের পছন্দ। আর তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে। আর আমি রিং কিনে রাখবো, তোমরা কালকেই আংটি পরানোর কথা বলবে। সাবিহা চৌধুরী হেসে বললেন, এই ছেলের তো দেখি খুব তাড়াহুড়ো বেঁধে গেছে। খুব তাড়াহুড়ো। আচ্ছা, আর আমার একটা কথা রাখবে? বলো। বিয়ে করে কিন্তু বাড়িতেই ফিরে আসবে। রেডি করো সবকিছু, বিয়ে করে বাড়িতেই ফিরবো। ওকে। অবাক্যর ব্যাপার হলো, সাবিহা চৌধুরী আর তৌকির চৌধুরী চাচ্ছেন ছেলেকে বিয়ে করিয়ে বাড়িতেই রাখতে, যেন বউ, অফিস এগুলোর ব্যস্ততায় মিরাজের সাথে কোনো ঝামেলা না করে।
আর ওদিকে শ্রাবণ চাচ্ছে হিয়াকে বিয়ে করে মিরাজকে মারতে যাবে। শ্রাবণ ফোনটা কেটে দিয়ে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে কল দিল। হ্যালো রনি। জি স্যার বলুন। কোথায় তুমি? স্যার মাত্র বাসায় ফিরলাম। ওকে। আর মিরাজকে ধরার জন্য সব প্ল্যান রেডি, ওগুলো যেন লিক না হয়। ঠিক আছে স্যার। ওকে এয়ারপোর্ট থেকে ফলো করে ধরবো স্যার। আমি বারবার করে অ্যালার্ট করছি, খবর যদি লিক হয় একটাকেও বাঁচতে দেব না। অনেকদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছি। ওকে স্যার। আমার জান গেলেও আমি খবর লিক করব না, আর না আমার টিম মেম্বারদের। রাখছি। সন্ধ্যার পরে শ্রাবণ ইফতার করে কাব্যকে সাথে নিয়ে চলে গেল বাইরে। কামাল এলো গাড়ি নিয়ে। শ্রাবণ কাব্যকে নিয়ে গাড়িতে উঠে বসলো। কাব্য তো সেই লেভেলের খুশি এই ভেবে যে হয়তো শ্রাবণ বাড়িতে নিয়ে যাচ্ছে। কিন্তু শ্রাবণ গেল একটা জুয়েলারি শপে হিয়ার জন্য আংটি কিনতে। দ্বিধায় পড়ে গেল কোনটা নেবে, অনেকগুলো অপশন ছিল। কাব্যকে সাথে নিয়ে চয়েস করে একটা আংটি নিল, আর একটা গলার হারের সেট। কেনাকাটা শেষে শ্রাবণ বাসায় চলে এলো। ফ্রেশ হয়ে হিয়াকে কল দিল। বিকালের পর থেকে আর সামনেও আসেনি, আর দেখাও হয়নি। হিয়া কল কেটে দিয়ে মেসেজ দিল, বাবা পাশে আছে, কথা বলতে পারবো না। তো কি হয়েছে? একটু কথা বলবো, আর তোমায় একটু দেখবো, সারাদিন তো দেখিনি। পারবো না এখন। তাহলে ওপরে এসো, মন ভরে দেখি। অসভ্য লোক, তোমার জন্যই তো অসভ্য হয়েছি, সাথে খারাপও হয়েছেন, তাই নাকি? তো উপরে এসো, তোমার সাথে একটু খারাপ কাজ করে নিজেকে আরো খারাপ বানাই। আপনি আসলেই অসভ্য লোক।